আজকে আমাদের সামনে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম কোয়েশ্চেন মডেল, যেটা হচ্ছে হিস্ট্রি থেকে আমরা সলভ করব প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য। তো প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে হচ্ছে। প্রথমের প্রশ্ন হচ্ছে হিজরি সাল গোনা শুরু হয়। দেখো, হিজরি সাল যেটা গোনা শুরু হয় সেটা যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন কে? আমাদের হজরত মোহাম্মদ। যখন হজরত মোহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মদিনায়। তাহলে এইখানটায় দেখো সঠিক উত্তর কোনটা হবে? হজরত তায়েফ গমন থেকে হবে না, হজরতের মদিনা গমন থেকে শুরু হয়। তাহলে মক্কা থেকে কোথায় চলে যাচ্ছেন? মদিনায়। তাহলে মদিনায় গমন থেকে মানে মদিনায় চলে যাচ্ছেন সেইটা, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 622 খ্রিস্টাব্দে তিনি চলে যান এবং এখান থেকেই হিজরি সাল গোনা শুরু হয় 622 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, করতোয়া এবং ভাগীরথী নদীর মাঝখানে যে অঞ্চলটা রয়েছে, তাহলে করতোয়া এবং ভাগীরথী নদীর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বরেন্দ্র। অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। 3 নম্বর দেখো, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন কে? তাহলে সেটা দখল করেছিলেন কে? না, কামরূপের রাজা ভাস্কর বর্মা দখল করেছিলেন, মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 4 প্রশ্ন দেখো, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল। তাহলে বাংলায় সেন শাসনের অবসান ঘটে তুর্কি আক্রমণের ফলে, যেখানে আক্রমণ করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সালটা হচ্ছে 1204 থেকে 1205 খ্রিস্টাব্দের মধ্যে। তখন লক্ষণ সেন পালিয়ে যান এবং তিনি পালিয়ে যান কোথায়? কৃষ্ণনগরে পালিয়ে যান, নদিয়াতে আর কি। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে তুর্কি আক্রমণ। 5 দাগের প্রশ্নটা দেখো, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে কি বলা হয়? তাহলে মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা হচ্ছে সমতট অঞ্চল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 6 দাগের প্রশ্ন দেখো, সেন যুগে লক্ষণ সেনের রাজ্য ভাই জয়দেব ছিলেন একজন, তিনি একজন কবি এবং সাহিত্যিক ছিলেন। কবি ও সাহিত্যিক, তাহলে এখানে সাহিত্যিক হবে সঠিক উত্তর। 7 এবং 1 নম্বরের সব থেকে শেষ প্রশ্ন এই সঠিক উত্তর নির্বাচনের জন্য, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল। দেখো, যখন ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসে তখন ইসলামের তো লাভ হয়েছিল, কিন্তু হিন্দু সংস্কৃতিরও লাভ হয়েছিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে উভয় সংস্কৃতির লাভ হয়। এরপর চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নগুলোতে, যেটা হচ্ছে আমাদের 2 দাগের প্রশ্ন। দেখো, 2 দাগের কি বলেছে, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? তো চর্যাপদের যে পুঁথি সেগুলো উদ্ধার করেছিলেন কে? আচার্য হরপ্রসাদ শাস্ত্রী করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। তিনি নেপাল থেকে এই পুঁথিগুলো উদ্ধার করেছিলেন। নেপালের যে গ্রন্থাগার ছিল সেইখান থেকে তিনি 1907 খ্রিস্টাব্দে এই পুঁথিগুলো উদ্ধার করেন। নাড়ু কি? তাহলে নাড়ু দেখো, নাড়ু হচ্ছে চোল যে সাম্রাজ্য, সেইখানে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো একটি পরিষদ। চোল সাম্রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো একটি পরিষদ, এবং এই পরিষদকে বলা হতো নাড়ু। এরপর দেখো সত্য মিথ্যা, পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, তাহলে এটা হবে সত্য। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটাও হবে সত্য। লুইপাদ, কর্ণপাদ তোমরা পড়েছো, তো এই দুটোই হবে সত্য। এরপর দেখো ডান দিক এবং বাঁ দিক মানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ আমাদেরকে মিলাতে হবে। তাহলে প্রথম খলিফা হচ্ছে আবু বকর, বুদ্ধের অবতার হচ্ছে অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে হজরত মোহাম্মদ, এবং গঙ্গাইকণ্ড চোল উপাধি ধারণ করেন রাজেন্দ্র চোল। এরপর দেখো 4 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মিনিয়েচার। তাহলে মিনিয়েচার কি? দেখো, মোগল সাম্রাজ্যে যখন কোনো সাহিত্য কিংবা কোনো বড় চিত্র বা কোনো দলিল যখন সাজানো হতো, তখন তারা ছোট ছোট চিত্র দিয়ে সাজাতো বা কয়েকটা নকশা করা থাকতো। ওই ছোট ছোট চিত্র বা নকশাগুলোকে বলা হচ্ছে মিনিয়েচার, যেগুলো দিয়ে পেন্টিং করা হতো বা ছবি সাজানো হতো, বা বইয়ের ওপরে যে পৃষ্ঠা আমরা প্র্যাকটিক্যাল করার সময় যেগুলো দিয়ে সাজাই, ছোট ছোট কারুকার্য দিয়ে যেগুলো সাজাই, সেই কারুকার্যগুলো দিয়ে সাজানোকে বলা হচ্ছে মিনিয়েচার। এগুলো ছোট ছোট চিত্র হতে পারে কিংবা কোনো রং হতে পারে, এগুলো দিয়ে যখন আমরা কোনো কিছুকে সাজাই সেটা হচ্ছে মিনিয়েচার।
তো এইগুলো নোটস তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে তোমরা বুঝতে পারবে যে কোথায় তোমাদের এই নোটসগুলো পাবে। আমি যদিও ডিসক্রিপশন বক্সে বলে দেবো তোমরা এই নোটসগুলো কোথায় পাবে। ডিসক্রিপশন বক্সে দেখবে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে জয়েন হয়ে যাবে তোমরা। ওইখানটাতে এই সব নোটসগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। দেখো পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল। তাহলে পাল আমলে যে বৌদ্ধ স্তূপগুলো ছিল, দেখো প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলে স্তূপ নির্মাণের রীতি দেখা যেত, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতি পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে জৈনদের যেরকম স্তূপ ছিল সেরকম পালদের ছিল না। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। শিখর মানে এরকম। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, তারপর রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, এইসব। তাহলে আশরাফপুর, রাজশাহীর পাহাড়পুর এবং চট্টগ্রাম। এরপর দেখো বৌদ্ধ বিহারগুলো কী ছিল? সোমপুরি ছিল, তারপর অদন্তপুরী ছিল, এই সকল বৌদ্ধ বিহারগুলি ছিল এখানটায়। তাহলে 2 নম্বর জন্য তোমাদের এতটা যথেষ্ট। এবং দেখো ব্রহ্মদেও কাকে বলা হয়? তো ব্রহ্মদেও আর কিছু না, এটাকে যদি আমরা 2 নম্বরের ভিত্তিতে লিখি তাহলে ব্রহ্মদেও হচ্ছে যে দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত বা ব্রাহ্মণদের সাথে ক্ষমতা ভাগ করার একটা রীতি ছিল। মানে তারা ব্রাহ্মণ এবং সামন্তদের সাথে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা এই জমির মধ্যে যে জঙ্গল টঙ্গল থাকতো সেগুলো পরিষ্কার করে তারা একটা জনবসতি স্থাপন করত। তারা কি করত? জনবসতি স্থাপন করে দিত। এবং এই জনবসতি স্থাপন করার জন্য ব্রাহ্মণদেরকে কোনো ট্যাক্স দিতে হতো না রাজাকে। মানে রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ব্রাহ্মদেও বা ব্রহ্মদেও। এরপরে দেখো বড় বড় প্রশ্ন যেগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, এগুলো তো তোমাদেরকে ডিসকাস করার মাধ্যমে বোঝানো যাবে না, এগুলো নোটস দিয়ে দেওয়া হবে। তাহলে নোটসের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সেই লিঙ্কটাতে ফলো করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।